কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। মুর্দিদের হাতে বানানো স্পেশাল ছাতু। শরৎ এবং শীত মেশানো একটা জিনিস দেখাচ্ছি, কাশফুল এবং সর্ষে ফুল একসাথে। একদম একদম একটা আলাদাই একটা নিদর্শন পাওয়া গেল। গুড মর্নিং গাইস, এখন সকাল 6টা বাজে, কিন্তু বাইরের পরিবেশ দেখে মনে হবে না যে সকাল 6টা বাজে। তো বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার গাড়ি আর এটা হচ্ছে আমার দাদার গাড়ি। আমাদের দাদা দাঁড়িয়েছে এখন। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। কোথায় এটা? ধুলাগড় টোল প্লাজা। আর ধুলাগড় টোল প্লাজা আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 5টা। আমরা যাব আজকে গুড়গুড়িপাল। তো তার আগে অঙ্কুরাটিতে আমাদের মন্দির আছে, সেখানে মিট করবো। আর এতটাই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। মোটামুটি লাইন ধরে ধরে কোনো রকমভাবে আসতে হচ্ছে, মার্জিন ধরে মানে রাস্তার মার্জিন ধরে ধরে আসতে হচ্ছে। আর চশমা টশমা হেলমেটের কাঁচ তো ছেড়েই দিই না, দেখতেই পাচ্ছেন এখানটা একটু রয়েছে বলে মোটামুটি বোঝা যাচ্ছে, নাহলে এত কুয়াশা কিছু বোঝা যাচ্ছে না। এখানে চা পা খাবো, ধাবায় দাঁড়িয়ে আছি। চা খেয়ে এখান থেকে আবার এগোবো আমরা। এখন আমরা হল করেছি সুখদেবদার বাড়িতে। হ্যাঁ, সেই যে আমাদের সুখদেবদা, দাদা আবিদা, আর সুখদেবদার হাতে বানানো স্পেশাল ছাতু। তো আমরা এখন সব ট্রাই করবো। এখানে অলোকদা বসে রয়েছে, গ্লাভস ফ্লাভস খুলে ফেলেছে ছাতু ফাতু খাওয়ার জন্য। তো চলুন আর দেরি করবো না। মর্নিং এর ছাতু স্পেশাল ডেজ। চলো দাদা একটা নাও, নাও তুমি একটা নাও। দারুন, এত সুন্দর মিহি করে কুচি কুচি করে পেঁয়াজ কেটেছে। এটা কি কি দিয়েছো? কি কি এটা স্পেশাল অন্যরকম লাগে। এটা হচ্ছে লঙ্কা, রসুন, রসুন? পেঁয়াজ। এখানে ফ্লেভারটা একটু অন্যরকম লাগছে। রসুন, পেঁয়াজ, বিটলুন, লেবু। আচ্ছা, বসে বসে বসে। দারুন, এক কথা দারুন। বেলদা মোটামুটি এখন আমরা 100 কিলোমিটারের উপর চলে এসেছি। 100 কিলোমিটারের উপরে চলে এসেছি। তো এবার চা ফা খাবো, একটু দাঁড়িয়েছি। এই অভিরাজ হোটেল বলে একটা আছে, তো এখানে সবাই রয়েছে। এখন বাইক ফাইক রেখেছি। এই বাইকটা একটু হিট হয়ে গেছে, মানে ইঞ্জিন থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। সেটা রেস্ট দেওয়া দরকার। আমারটাও নতুন গাড়ি আর দাদারটাও নতুন গাড়ি। তো মোটামুটি চা ফা খেয়ে আবার বেরোবো। চলুন সঙ্গে থাকুন। আজকের এই প্ল্যানটা পুরোপুরিভাবেই এক ধরনের বলতে পারেন হঠাৎ করে করা। হঠাৎ করে ডিসিশন হলো যে আমরা আজকে রাইডে বেরোবো। হাতে দুটো দিন, 24শে ডিসেম্বর রোববার ও 25শে ডিসেম্বর ছুটির দিন। তাই আমরা কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম রাইড করতে। প্রথমত ন্যাশনাল হাইওয়ে 6 ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম খড়গপুরের দিকে। গন্তব্য যদিও আমাদের গুড়গুড়িপাল যাওয়ার কথা ছিল, কিন্তু পরে তা আমরা একটি ধাবায় বসে চেঞ্জ করি এবং প্ল্যানটাকে ভালোভাবে সাজিয়ে নিই, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় রয়েছে। তাই আমরা ঠিক করলাম প্রথমে আমরা পাত্রা গ্রাম মন্দির দেখব, তারপর আমরা চলে যাব ঝাড়খণ্ডের দিকে। এখন আমরা যেখানটা থেকে ক্রস করছি এটা হচ্ছে কংসাবতী বা কাঁসাই নদীর উপর তৈরি এই ড্যাম। 1956 সালে পঞ্চবার্ষিকী জলধারা প্রকল্পের অন্তর্গত এই ড্যামটা। এর ফলে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষাবাদের তৎকালীন সময়ে বিশাল সুবিধা হয়েছিল, যার ফল এখনো পর্যন্ত এখানকার গ্রামের লোকেরা এবং চাষাবাদের মানুষ সুফল পেয়ে আছে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাব আমরা আমাদের গন্তব্যের দিকে। প্রথমে আমরা ঢুকবো মন্দিরময় গ্রাম পাত্রা গ্রাম। শহরের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে প্রকৃতির কোলাহলে গ্রামের রাঙামাটির পথ ধরে যেতে কার না ভালো লাগে। তাই আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি এই নতুন দিশার খোঁজে। ড্যাম পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই উঁকি দিতে থাকলো মন্দিরময় পাত্রা গ্রামের প্রচুর ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে থাকা সেই সুদূর অতীত থেকে মন্দিরগুলি, যা এখন প্রায় ভগ্নাশেষের কাছাকাছি পৌঁছাতে চলেছে। এর পাশ থেকেই বয়ে চলেছে কংসাবতী নদী। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল এখানেই। আমরা দেখে নেব এই পাত্রার মন্দিরময় গ্রামগুলো এবং জানবো এখানকার ইতিহাস এবং এখানকার রহস্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাত্রা গ্রামটি ভৌগোলিক অবস্থান হিসাবে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। আমরা যেহেতু বাইকে এসেছিলাম, সেহেতু
আমরা প্রথমে ধুলাগড়, তারপর বাগনান, তারপর কোলাঘাট হয়ে খড়গপুর দিয়ে আমরা পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করি। আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা আপনারা বাসে করেও আসতে পারেন, অথবা আপনারা সরাসরি মেদিনীপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটো বুক করেও এখানে আসতে পারেন। গ্রামে ঢুকতেই দূর থেকে উঁকি মারতে থাকবে এই পুরনো দাঁড়িয়ে থাকা ইতিহাসের সাক্ষী বহন করা ভগ্নপ্রায় মন্দিরগুলি। চারিদিক জুড়েই শত শত ছোট ছোট মন্দির ছড়িয়ে রয়েছে এই গ্রামে, তাই হয়তো একে মন্দিরময় পাত্রা গ্রাম বলেই মানুষ জানে। দুর্ভাগ্যবশত সংরক্ষণের অভাব বা কংসাবতীর গ্রাস বলুন কিংবা স্থানীয়দের অবহেলাই বলুন, এই মন্দিরের অবস্থা দিন দিন করুণ হচ্ছে। সমৃদ্ধ পোড়ামাটির কর্মশিল্প সহ 34টি মন্দির বর্তমানে রয়েছে। বিশেষ উল্লেখযোগ্য হল নবরত্ন মন্দির, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশিব মন্দির। লোকমুখে শোনা যায় বেশিরভাগ মন্দিরই নাকি ঘোষাল ও ব্যানার্জি পরিবার দ্বারা নির্মিত। কালক্রমে ধীরে ধীরে ধনী পরিবারটির যখন ঘাঁটি অর্থাৎ বাসস্থান স্থানান্তরিত হলো, তখনই শুরু হলো এই মন্দিরের পতন। এক কথায় বলা যায়, মালিকানা না থাকলে যা হয়। যাই হোক, উৎসাহীদের কিছু কিছু মানুষ এখানে একটি ছোট গ্রুপের মাধ্যমে নিরন্তর প্রচেষ্টায় পাত্রার মোড় ঘুরিয়ে দিয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ অনুসারে 28টি মন্দিরের দায়িত্ব নিয়েছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক, এবং যার মধ্যে 18টি মন্দির মেরামতের কার্য কমপ্লিট করা হয়েছে এবং বাকিগুলির কাজ চলছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ ছাড়াও গ্রামীণ কিছু মানুষ যারা এই সমস্ত মন্দিরের মাহাত্ম্য ও গুরুত্ব বোঝেন, তারাও নিজেরা দেখাশোনা করেন এই মন্দির। এখানকার একটি প্রধান আকর্ষণ হলো 250 বছর পুরনো 40 ফুট উঁচু নবরত্ন মন্দির। একই মন্দির প্রাঙ্গণে ছোট আটচালা মন্দিরও রয়েছে। কাছাকাছি 3টি আটচালা এবং একটি পঞ্চেশ্বর মন্দির রয়েছে। পিছনে একটি দুর্গদালন এবং কিছু দূরে পঞ্চরত্ন মন্দিরও আরেকটি দেখতে পাওয়া যায়। এগুলি ছাড়াও এখানে আরও যে কটি মন্দির দেখার মতন রয়েছে সেগুলো হচ্ছে যথাক্রমে এইগুলি: ধর্মরাজ মন্দির, বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির, শীতলা মন্দির এবং নবরত্ন কমপ্লেক্স। পাত্রার এই মন্দিরগুলি খুবই সুন্দর, যা জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের পর্যটনকে এক অন্য মর্যাদা, অন্য রূপ এবং এক সম্মান তুলে দেয়। তবে জানিয়ে রাখি আপনাদের যে এই মন্দিরের ভিডিওগ্রাফি কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে করতে মানা করা হয়েছিল, কারণ শুনলাম যে এই মন্দিরের ভিডিওগ্রাফি করতে গেলে নাকি আলাদা করে পারমিশন নিতে হয়। যদিও এরকম কোনো বিজ্ঞপ্তি কোথাও আমার চোখে পড়েনি, তবুও আপনারা যারা ভিডিও বা ফটো করতে ইচ্ছুক তারা এই ব্যাপারটি একটু দেখে নেবেন। এছাড়াও মন্দিরগুলো বেশ জরাজীর্ণ এবং পুরনো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে সাপের উপদ্রব হিসাবে বিজ্ঞাপন দেওয়া ছিল। এই পাশ দিয়ে নেমে গেছে সিধে কংসাবতী নদী। নদীর পাড়েই এই আটচালা বিশিষ্ট টেরাকোটা মন্দির, যা বাংলার তৎকালীন এক গৌরবময় ইতিহাস। যদিও আমাদের অবহেলায় একদম জীর্ণ অবস্থায় রয়েছে, আমাদের এগিয়ে আসা উচিত এবং এই ধরনের মন্দিরগুলোকে পর্যবেক্ষণ করা উচিত, যাতে আমাদের আগামী প্রজন্মের যারা আছে তাদের কাছে যেন এই ইতিহাস আবার নতুন করে উঠতে পারে, তুলে উঠতে পারে। মাটির উপরে গণেশ, বিভিন্ন সেই সময়কার যে ইতিহাস, মহাভারত, রামায়ণ, নানা রকম পরিস্ফুট করে তোলা হয়েছে এই মন্দিরের ভিতরে। এই উপর দিকতে দেখা যাচ্ছে যে মন্দিরটা এরকম, তো আবার ভেতর দিকটা গেলে একটা যে আমাদের যে মসজিদের গম্বুজ টাইপের দেখা যায়, ভেতরটা আবার ওরকম টাইপের থাকে। মন্দিরে বিগ্রহ বলতে কিছুই নেই এখন আপাতত, মন্দির পুরো ফাঁকা।
চেয়ার মারা আছে পুরো। তুমি দেখেছো কি রাজদূতটা? হ্যাঁ লেখা আছে তো, সাপ হইতে সাবধান। একদম ঠিক আছে। তাহলে আবার কি বলবো? শীতকালে তো ওই মন্দিরগুলি দেখার পর কিছু দূরেই অবস্থিত পঞ্চরত্ন মন্দির দেখার জন্য আমরা এগিয়ে চললাম ওই মন্দিরের উদ্দেশ্যে। তো আসুন দেখে নেওয়া যাক। কাশফুল দেখো, কাশফুল। আচ্ছা বাবুদা, এখন কি শরৎকাল? না, শীতকাল। শীতকাল। কিন্তু এই যে কাশ ফুল দেখতে পাচ্ছি আমরা, এটা কংসাবতী নদী তো, হ্যাঁ, কাঁসাই বলে। এই কাঁসাই নদী বা কংসাবতী নদী। এই যে কাশ ফুল দেখছি, মনে হচ্ছে যেন আবার উমার আগমন হবে বা দুর্গাপুজোর সামনেই। কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবাই মাফলার টাফলার জড়িয়ে বসে আছি। শরৎ এবং শীত মেশানো একটা জিনিস দেখাচ্ছি, কাশফুল এবং সর্ষে ফুল একসাথে। একদম একদম একটা আলাদাই একটা নিদর্শন পাওয়া গেল যে কাশ ফুল আর সর্ষে ফুল একসাথে সহাবস্থান করছে। আরে সত্যি খুব সুন্দর লাগে। না, এটা কংসাবতী নদী, কংসাবতী, sorry, sorry। কংসাবতী কাঁসাই নদী বলে। দারুণ লাগছে। আর পাথর এই একটা আরেকটা মন্দির, এই ডিজাইনটা রাজস্থানের এই সম্ভবত কত সুন্দর ছিল আগে। আনুমানিক তো 300-400 বছর হবেই।